নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হলো প্রবলেম বেসড লার্নিং। এই যে বিষয়টিকে যদি ভালোভাবে আপনারা দেখেন তাহলে দেখবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সে বিষয়টি হলো প্রবলেম। অর্থাৎ প্রবলেম বলতে সাধারণভাবে কী বোঝায়? প্রবলেমকে বিভিন্ন মানুষেরা, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন এক্সপার্ট বা বিভিন্ন স্কলাররা বিভিন্নভাবে একে ডিফাইন করে থাকেন। তো আজকে আমরা এই প্রবলেম বলতে সাধারণভাবে বুঝব যে প্রবলেম হলো এমন একটি বিষয় যে বিষয়টি নতুন কোনো ইনকোয়ারি বা নতুন কোনো ইনভেস্টিগেশন বা নতুন কোনো অনুসন্ধানের ক্ষেত্র বা ভিত্তি নির্মাণ করে। অর্থাৎ এই সমস্যাকে কেন্দ্র করে বা সমস্যার সমাধানের সূত্র অনুসন্ধানের কাজটি করতে গিয়ে একজন ব্যক্তি বিভিন্ন অজানা বিষয়গুলিকে জানতে পারেন, বিভিন্ন অজানা বিষয়গুলিকে শিখতে পারেন। অর্থাৎ একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আজকে গোটা বিশ্বে যে শিক্ষার সমৃদ্ধির জন্য কিংবা শিক্ষাকে যুগোপযোগী করে তোলার জন্য আমরা জানি সাইবারনেটিক্সের ডেভেলপমেন্ট বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেভেলপমেন্টের জন্য আজকে মানুষের জীবনযাত্রায় অভূতপূর্ণ পরিবর্তন এসেছে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে আমাদেরকে কিন্তু খাপ খাওয়াতে হবে বা আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে। এই যোগ্য হয়ে উঠতে গেলে যে নতুন নতুন ভাবনার প্রয়োজনীয়তা রয়েছে, এমনই একটি নতুন ভাবনা যে ভাবনাটি একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে প্রত্যেকটি মানুষকে, গোটা বিশ্ববাসীকে ভাবিত করে তুলেছে। সে বিষয়টি হলো প্রবলেম বেসড লার্নিং। অর্থাৎ লার্নিং হবে কিন্তু কোনো সমস্যাকে কেন্দ্র করে। অর্থাৎ লার্নিং বলতে সাধারণভাবে আমরা জানি যে কোনো কিছু লার্ন করা, কোনো কিছু শেখা। তাহলে আমরা কোনো কিছু শিখলাম, তার অর্থ হলো যে আমরা যখন কোনো কিছুর সঙ্গে বা বাইরের কোনো উদ্দীপক বা বিষয়বস্তুর সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করার মধ্য দিয়ে সেই বিষয়ের প্রকৃতি বা অর্থ বা তার কার্যকারিতা ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের কিন্তু একটি ধারণা স্পষ্ট হয়ে ওঠে। এখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রক্রিয়ায় বা শিক্ষাদানের ক্ষেত্রে বা শিখনের ক্ষেত্রে যখন এই শিখনের বিষয় বা স্ট্র্যাটেজি কিভাবে ঠিক করা হবে বা কোন পন্থায় শিক্ষার্থীর শিখনের বিষয়টি পরিচালিত হবে, তার নির্ধারক হিসেবে যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে ধরা হয়েছে বা বিবেচনা করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে, সে বিষয়টি হলো প্রবলেম। তাহলে প্রবলেম বেসড লার্নিং অর্থাৎ নতুন করে, সেটা স্বাভাবিক অবস্থায় হতে পারে কিংবা কৃত্রিমভাবেও হতে পারে। অর্থাৎ যখন শিক্ষক মহাশয় খুব সুকৌশলে, খুব পরিকল্পিতভাবে যখন তার একাডেমিক যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে বা টিচিংয়ের অন্তর্ভুক্ত যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেগুলিকে এক একটা প্রবলেমে কনভার্ট করবেন এবং সেই সমস্ত প্রবলেমগুলো সেই শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন এবং প্রত্যেকটি শিক্ষার্থী সেই সমস্যাগুলির মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে সেই সমস্যাকে এক্সপ্লোর করবেন এবং সেখানে তার অজানা বিভিন্ন বিষয়গুলি সম্পর্কেও ধারণা গঠন করতে পারবে। এইভাবে যখন কোনো শিখন প্রক্রিয়া পরিচালিত হয় তখন সেই শিখন প্রক্রিয়াকে সাধারণ অর্থে বলা হয় প্রবলেম বেসড লার্নিং। তবে আমরা এই বিষয়টি সম্পর্কে আরও বা এর অর্থ সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ ধারণা গঠন করব। তার জন্য কতগুলো টেকনিক্যাল বা স্ট্র্যাটেজিক জায়গা সম্পর্কে আমাদের যথাযথ বিশ্লেষণ করা প্রয়োজন। তাহলে শুরু করা যাক। প্রবলেম বেসড লার্নিংয়ের যে সমস্ত টেকনিক্যাল আসপেক্টসগুলো আছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়গুলি রয়েছে, যে বিবেচ্য বিষয়গুলিকে বিশ্লেষণ করলে এই বিষয়টির অর্থ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা গঠন হবে। প্রথম যে বিষয়টি বলা হয়েছে, তাহলে আমরা আজকে আলোচনা করছি মিনিং অফ প্রবলেম বেসড লার্নিং। প্রবলেম বেসড লার্নিং ইজ এ স্ট্র্যাটেজিক লার্নিং সিস্টেম। দেখুন, প্রথম যে বুলেট, সে বুলেটে বলা হয়েছে যে এটি একটি স্ট্র্যাটেজিক লার্নিং সিস্টেম। এখানে দেখুন দুটো গুরুত্বপূর্ণ শব্দ এই লার্নিং শব্দটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রথম শব্দটি হলো স্ট্র্যাটেজিক এবং দ্বিতীয় শব্দটি হলো সিস্টেম। তাহলে স্ট্র্যাটেজিক কথাটির অর্থ কী? স্ট্র্যাটেজিক কথাটির অর্থ হচ্ছে স্ট্র্যাটেজি সম্বন্ধীয়। তাহলে স্ট্র্যাটেজি সম্বন্ধীয় বিষয়টি কি? স্ট্র্যাটেজি বলতে আমরা কাকে বলবো? স্ট্র্যাটেজি বলতে আমরা সাধারণভাবে বুঝবো
সেই বিশেষ কৌশল বা সেই কর্মপন্থা বা কর্মপদ্ধতি যা মূলত যে কোনো কাজকে কাঙ্ক্ষিত রূপে, পরিকল্পিত রূপে, উদ্দেশ্যগতভাবে পরিচালন করা সম্ভব হয় বা সম্পাদন করা সম্ভব হয়। সেখানে যিনি কর্ম সম্পাদন করবেন বা ক্রিয়া প্রতিক্রিয়া করবেন, তিনি আবশ্যিক রূপে বিভিন্ন রকমভাবে তার নিজের যে বুদ্ধিমত্তা, সে বুদ্ধিমত্তাকে বিভিন্নভাবে কাজে লাগাবেন, নিজের ভাবনা শক্তিকে বিভিন্নভাবে কাজে লাগাবেন এবং অত্যন্ত জটিল বা সময়ে বহু সময় লাগতে পারে এমন কাজগুলিকে অল্প সময়ে কিংবা খুব সহজভাবে সম্পাদন করতে পারেন। তাহলে স্ট্র্যাটেজি শব্দটির অর্থ হচ্ছে যে এমন একটি বুদ্ধির প্রয়োগমূলক ক্ষেত্র বা বুদ্ধির বা ভাবনার বা চিন্তনের একটি প্রয়োগমূলক অবস্থা, যা সাধারণভাবে কোনো জটিল কাজকে সরল করতে সাহায্য করে, পাশাপাশি কোনো দীর্ঘমেয়াদী কাজকে স্বল্পমেয়াদী কাজে রূপান্তর করতে সাহায্য করে। এখানে আরেকটি শব্দ বলা হয়েছে সিস্টেম। আমরা অবশ্যই জানি লার্নিং একটি সিস্টেম, কারণ সিস্টেম বলতে গিয়ে বলতে হয় যে সিস্টেম আমরা তখনই কোনো একটি বিষয়কে সিস্টেম বলবো যেখানে অনেকগুলি উপাদান থাকবে এবং প্রত্যেকটি উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হবে, পরস্পরের উপর নির্ভরশীল হবে এবং প্রত্যেকটি উপাদান যখন সম্পর্কযুক্ত হয়ে কাজ করবে তাদের মূল একটি উদ্দেশ্য থাকবে। সে উদ্দেশ্য হচ্ছে একটি সাধারণ উদ্দেশ্য, যে উদ্দেশ্য পূরণ করার জন্য সে প্রত্যেকটি উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত বা পরস্পরের উপর নির্ভরশীল হয়। সেই বিশেষ ব্যবস্থাটিকে বলা হচ্ছে সিস্টেম। তাই বলা হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিং বা পিবিএল হলো একটি স্ট্র্যাটেজিক লার্নিং সিস্টেম। এটা এমন একটা সিস্টেম, লার্নিং সিস্টেম, যেটা বেসিক্যালি স্ট্র্যাটেজিক বলা হয়েছে। এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল বা গতানুগতিক সিস্টেমের উপর ভিত্তি করে লার্নিং পরিচালনার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড লার্নিং সিস্টেম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে এ লার্নার সেন্টার্ড এডুকেশনাল প্রসেস। প্রবলেম বেসড লার্নিংকে বলা হয়েছে লার্নার সেন্টার্ড এডুকেশনাল প্রসেস। কেন? তার কারণ হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে শিক্ষার্থীদের সামনে কি করা হয়, যে সমস্ত লার্নেবল যে কন্টেন্টগুলো রয়েছে, শিখনের যে বিষয়বস্তুগুলি রয়েছে, সে সমস্ত বিষয়গুলি শিক্ষার্থীর সামনে মূলত প্রবলেম আকারে তুলে ধরা হয় এবং সে প্রবলেম আকারে যে বিষয়গুলিকে তুলে ধরা হয় সে প্রবলেমগুলির সঙ্গে ভালোভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে কিংবা সে প্রবলেমের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে সে শিক্ষার্থীরা সে বিষয়গুলিকে ভালোভাবে শিখতে পারেন বা শেখার সুযোগ পান। এভাবে শিক্ষার্থীরা সেই বিষয়টিকে যখন শেখে এবং শেখার মধ্য দিয়ে, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রবলেমগুলোকে এক্সপ্লোর করার মাধ্যমে বা প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে যখন শেখে, তখন বলা হবে যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বা সক্রিয় অন্তর্ভুক্তি সেখানে ঘটেছে। এবং এখানে মূলত বলা হচ্ছে যে শিক্ষার্থীর নিজস্ব সামর্থ্য অনুসারে যাতে বিষয়বস্তুগুলো শিখতে পারে সেই রকমভাবেই কিন্তু সমস্যাগুলিকে নির্বাচন করা হয়। অর্থাৎ যে সমস্ত ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ফুলফিল করার জন্য যে লার্নিং অবজেক্টিভসগুলো বা লার্নিং মেটেরিয়ালগুলোকে সেট করা হয় বা ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালগুলোকে সেট করা হয়, সেই ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল বা লার্নিং মেটেরিয়ালগুলো অবশ্যই নির্দিষ্ট কোনো সমস্যা কেন্দ্রিক বা সমস্যা রূপান্তর করার মাধ্যমে তাদের সামনে তুলে ধরা হয়। তবে এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যে কাদের জন্য এই সমস্যা, কারা এখানে অংশগ্রহণ করবে, তাদের সেই মানসিক অবস্থা, তাদের যে নিজস্ব জ্ঞানমূলক অবস্থা, সে সমস্ত বিষয়গুলি সম্পর্কে ধারণা গঠন করতে হয়। তৃতীয় যে বিষয়টি এখানে বলা হয়েছে প্রবলেম বেসড লার্নিং হলো ইজ এ কনটেক্সচুয়াল লার্নিং সিস্টেম। এখানে দেখুন আরেকটি শব্দ বলা হয়েছে কনটেক্সট। এটি হচ্ছে কোনো ক্ষেত্র বা পরিস্থিতি কেন্দ্রিক। কোনো পরিস্থিতিতে অর্থাৎ কোনো স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক সময়ে যে বিভিন্ন ঘটনা বা যে বিভিন্ন সমস্যাগুলি ব্যক্তির সম্মুখীন হয়, সেই ঘটনা বা সেই সমস্যাগুলি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। অর্থাৎ সেই সমস্যা বা ঘটনাগুলিকে যথাযথভাবে অনুধাবন করা এবং সেগুলিকে যথার্থভাবে এক্সপ্লোর করার মাধ্যমে শিক্ষার্থীর কিন্তু লার্নিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে কনটেক্সট ওরিয়েন্টেড। কনটেক্সট কথাটির মানে অবশ্যই আপনারা মনে রাখবেন যে পরিস্থিতি বা কোনো নির্দিষ্ট পরিপ্রেক্ষিত অনুসারে, সে পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুসারে কিন্তু এই প্রবলেম বেসড লার্নিং এর বিষয়টি সম্পন্ন হয়ে থাকে। এরপরে আমরা আরেকটি জিনিস বলবো, এখানে বলা হয়েছে প্রবলেম বেসড লার্নিংকে এ সেলফ ডাইরেক্টেড লার্নিং ডিজাইন। এটি একটি লার্নিং ডিজাইন হিসেবেও বলা হয়েছে এবং এই লার্নিং ডিজাইনটি মূলত সেলফ ডাইরেক্টেড। সেলফ ডাইরেক্টেড কথাটির মানেটা হচ্ছে
শিক্ষার্থী শিখবে, কিন্তু সে নিজের সামর্থ্য অনুসারে শিখবে, নিজের ক্ষমতা অনুসারে শিখবে। সে যে বিষয়টি সলভ করতে পারবে, যে প্রবলেমটিকে সলভ করতে পারবে, সেই সলিউশনের মাধ্যমে বা প্রবলেম সলভ করার মাধ্যমে ধাপে ধাপে সে কিন্তু এগিয়ে যাবে, এবং এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু লার্নিং প্রসেসটা তার সম্পন্ন হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে সেলফ ডাইরেক্টেড। এখানে কিন্তু কখনোই এখানে টিচার ডাইরেক্টেড হবে না, এখানে কিন্তু লার্নার ডাইরেক্টেডের কথা বলা হচ্ছে। অর্থাৎ লার্নার প্রবলেমে পার্টিসিপেট করে প্রবলেমটিকে এক্সপ্লোর করবে, প্রবলেমটাকে ভালো করে জানবে, এবং সে জানা বা এক্সপ্লোর করার বিষয়টি কিন্তু সে সম্পূর্ণভাবে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা সম্পূর্ণভাবে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু সেই কাজটি করে থাকবে। তবে এই ক্ষেত্রে শিক্ষকের কাছ থেকে সেই শিক্ষার্থী বিভিন্ন সাহায্য নিতে পারে। এখানে কিন্তু শিক্ষক মনিটরিংয়ের ভূমিকা বা মনিটরের ভূমিকা পালন করবে, মনিটরিংয়ের কাজটি করে থাকেন। তাই এখানে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং হলো একটি সেলফ ডাইরেক্টেড লার্নিং ডিজাইন। এরপরে যে পয়েন্টটি, সে পয়েন্টটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রবলেম বেসড লার্নিং ইজ এ কোলাবোরেটিভ লার্নিং স্ট্র্যাটেজি। কোলাবোরেটিভ লার্নিং স্ট্র্যাটেজি কেন বলা হয়েছে? কারণ বলা হয়েছে এখানে যখন শিক্ষার্থীর সামনে কোনো সমস্যা তুলে ধরা হয় বা উপস্থাপিত হয়, তখন কিন্তু সেই সমস্যাটি সমাধান করার জন্য একজন শিক্ষার্থীকেই শুধুমাত্র সে পরিস্থিতি দেওয়া হয় না। সেখানে কিন্তু বহু সংখ্যক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং প্রত্যেককে সহযোগিতা করে, প্রত্যেকের ভাবনাগুলো প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, এবং সেই ভাবনাগুলোকে শেয়ার করা বা সহযোগিতা করার মাধ্যমে কিন্তু প্রত্যেকের শিক্ষার যে উদ্দেশ্য বা শিক্ষার যে কাজ, শিক্ষার যে টাস্ক, সে টাস্ক কিন্তু সম্পন্ন হয়। অর্থাৎ প্রত্যেকটি লার্নার তাদের নিজের যে লার্নিং টাস্ক, সে লার্নিং টাস্ককে যথার্থরূপে পারফর্ম করার ক্ষেত্রে অন্যান্য লার্নারের সঙ্গে বা অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেন বা ডাইরেক্টলি ইন্টারাকশান করেন, এবং সক্রিয়ভাবে সহযোগিতা বা ইন্টারাকশান করার মাধ্যমেই কিন্তু তাদের এই প্রবলেম সলভ করার যে প্রবণতা বা প্রচেষ্টা, তা যথার্থ রূপ নেয়। এইভাবে কিন্তু তাদের শিখনের যে কাজটি, শিখনের যে উদ্দেশ্যটি, সেই উদ্দেশ্যটি পূরণ হয় বা কাজটি সম্পন্ন হয়। তাই এখানে বলা হয়েছে প্রবলেম বেসড লার্নিং একটি কোলাবোরেটিভ লার্নিং স্ট্র্যাটেজি। এটা কিন্তু সমস্ত ছাত্ররা যাতে পরস্পরের সামর্থ্য অনুসারে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হতে পারে, পরস্পরের সাথে যাতে একটি ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারে, সে বিষয়টিকে কিন্তু এখানে বিশেষভাবে গড়ে তোলার একটা সুযোগ দেওয়া হয়। এরপরে যে বিষয়টিকে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং হলো ইজ এ রিফ্লেকটিভ লার্নিং সিস্টেম। রিফ্লেকটিভ লার্নিং কথাটির মানে হচ্ছে যে আমরা জানি যে লার্নিংয়ের লেভেল অনুসারে লার্নিংকে বা টিচিংকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মেমোরি লেভেলের লার্নিং, বা দ্বিতীয়টি হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেলের লার্নিং, আর তৃতীয়টি হচ্ছে রিফ্লেকটিভ লেভেল। আমরা জানি সবথেকে যে সহজতম লেভেলটি বা যে লেভেলটি অত্যন্ত নিম্ন লেভেলের, সে লেভেলটিকে বলা হয় নলেজ লেভেলের লার্নিং। কিন্তু সবচেয়ে উচ্চতর যে লেভেলটি, সে লেভেলটি হলো রিফ্লেকটিভ লেভেল। অর্থাৎ রিফ্লেকটিভ লেভেল কেন বলা হচ্ছে? রিফ্লেকটিভ লেভেলের কাজ হচ্ছে লার্নার যা কিছু লার্ন করবে, শিক্ষার্থীরা যা কিছু শিখবে, তা কিন্তু বাস্তবিক জীবনে পরিপ্রেক্ষিত অনুসারে, পরিস্থিতি অনুসারে সেগুলিকে যথার্থরূপে প্রয়োগ করবে বা সেগুলিকে সঞ্চালন করবে। যদি সে যথার্থরূপে প্রয়োগ করতে বা সঞ্চালন করতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষার্থীরা বলা হবে যে সেই শিক্ষার্থীদের শেখার বা শিখনযোগ্য বিষয় বা জ্ঞান বা অভিজ্ঞতার যথার্থ সঞ্চালন বা প্রতিফলন ঘটেনি। তো প্রবলেম বেসড লার্নিং হচ্ছে এমন একটি লার্নিং স্টাইল, যে লার্নিং স্টাইলে লার্নাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে নিজের যে নলেজ বা এক্সপিরিয়েন্স, যা কিছু তারা শেখে, সে জ্ঞান বা অভিজ্ঞতাগুলিকে যথার্থরূপে সে সমস্যার সমাধানে কিন্তু তারা প্রতিফলন করে বা প্রয়োগ করে, এবং প্রয়োগ বিভিন্নভাবে বা বহুমুখী উপায়ে তারা কিন্তু সেই জ্ঞানগুলিকে প্রয়োগ করে। সেই জন্য বলা হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিং হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ লার্নিং প্রক্রিয়া, যে লার্নিং প্রক্রিয়ার মধ্য দিয়ে বা লার্নিং স্ট্র্যাটেজির মধ্য দিয়ে লার্নারদের যে সমস্ত নলেজ বা অভিজ্ঞতা বা জ্ঞান, সে নলেজ বা অভিজ্ঞতা বা জ্ঞানগুলিকে যথাযথভাবে বাস্তবায়িত বা যথাযথভাবে প্রতিফলিত করা যায় ব্যবহারিক জীবনে, এবং তার মাধ্যমে প্রত্যেকটি সম্পদ, জ্ঞান নির্ভর যে সম্পদ বা জ্ঞান বিষয়ক যে সম্পদ বা অভিজ্ঞতা বিষয়ক সম্পদ, সেই সম্পদগুলিকে যথার্থরূপে ইউটিলাইজ করা যায়, যথার্থরূপে কাজে লাগানো যায়। তো এই হলো প্রবলেম বেসড লার্নিং। যে প্রবলেম বেসড লার্নিংয়ের যে বিশেষ বিবেচ্য বিষয়, সে বিষয়গুলি আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখে নেব আরও কতগুলি টেকনিক্যাল বিষয়। অ্যাকর্ডিং টু ব্যারোজ ট্যামলিন এর মতে,
তিনি কি বলছেন, এনারা তাদের গবেষণার পরিপ্রেক্ষিতে বলছেন যে প্রবলেম বেসড লার্নিং ইজ এ লার্নিং প্রসেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্ক টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। এখানে দেখুন, এই লার্নিং প্রসেসটি, এটিকে একটি লার্নিং প্রসেস হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই লার্নিং প্রসেসটি মূলত একটি প্রধান কাজের সাথে সম্পর্কযুক্ত। সে কাজটি কি, যে প্রবলেম আইডেন্টিফিকেশান, অর্থাৎ যথার্থভাবে প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বলা যেতে পারে এই প্রবলেম শিক্ষক মহাশয় দেবেন, কিংবা পরিকল্পিতভাবে দেবেন, কিংবা শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে ব্যবহারিক পরিস্থিতি বা কনটেক্সটের মধ্য থেকে এই প্রবলেমকে আইডেন্টিফাই করবেন। এবং সেই প্রবলেম আইডেন্টিফাই করার পর বা আইডেন্টিফাই করার মধ্য দিয়ে তাদের কিন্তু শিখনের যে কাজটি, সে শিখনের কাজটি কিন্তু শুরু হবে। সেই জন্য এনারা দুজন প্রবলেম বেসড লার্নিংকে বলা হয়েছে এমন একটি লার্নিং প্রক্রিয়া যার মূল কাজই হচ্ছে যে প্রবলেমকে আইডেন্টিফাই করা। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, এনারা বলেছেন যে লার্নিং প্রসেস টু আন্ডারস্ট্যান্ড এ প্রবলেম স্পেসিফিক্যালি, যে শুধুমাত্র সমস্যাকে আইডেন্টিফাই করার মধ্য দিয়ে কাজ শেষ হয়ে যায় না, সে প্রবলেমটাকে ভালোভাবে বুঝতে হবে এবং সেটিকে বিশেষ রূপে বুঝতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। যদি আমরা সেই সমস্যাটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি বা বিশেষ রূপে বুঝতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যাটির সমাধান সূত্র আমরা খুঁজে পাবো। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্যাটিকে সমাধান করার মাধ্যমে সে সমস্যাটি সম্পর্কে জানতে পারা বা তার সম্পর্কে আমাদের লার্ন হবে, শিক্ষার্থীদের লার্ন হবে, পাশাপাশি সে সমস্যার সমাধান সূত্র সম্পর্কেও শিক্ষার্থীদের লার্নিং হবে। তাহলে এখানে দুটো বিষয়, একটি প্রবলেম সম্পর্কে জানা এবং প্রবলেমের সলিউশন সম্পর্কে জানা। সে সম্পর্কে জানবে বা সে সম্পর্কে শিক্ষার্থীরা শিখবে। তবে এই শেখার কাজটি মূলত প্রবলেমকে ভালোভাবে বা যথার্থরূপে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে যথার্থভাবে সেগুলিকে বোঝার মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের শিখনের এই উদ্দেশ্যটি কিন্তু পূরণ হতে পারে। এনারা বলেছেন আরও এ লার্নিং স্ট্র্যাটেজি, প্রবলেম বেসড লার্নিংকে লার্নিং স্ট্র্যাটেজি হিসেবে বলেছেন টু ফাইন্ড আউট দ্য রেজলিউশন অফ এ ডিফাইন্ড প্রবলেম। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, প্রবলেম কিন্তু আনডিফাইন্ড হবেন না। এই লার্নিংয়ের ক্ষেত্রে প্রবলেমগুলো অবশ্যই নির্দিষ্ট হবে এবং নির্দিষ্ট সমস্যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বা শিশুরা বা লার্নাররা যাতে উপযুক্ত সমাধান সূত্র খুঁজে পায়, সেই উপযুক্ত সমাধান সূত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে যে সহায়ক লার্নিং স্ট্র্যাটেজি বা যে লার্নিং স্ট্র্যাটেজির মধ্য দিয়ে এই প্রবলেমের সলিউশন পাওয়া যায়, সেই লার্নিং স্ট্র্যাটেজিকেই এনারা প্রবলেম বেসড লার্নিং বলেছেন। অর্থাৎ ডেফিনিট প্রবলেমের নির্দিষ্ট প্রবলেম, অর্থাৎ শিক্ষক মহাশয় তার লার্নিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বা টিচিং অবজেক্টিভ সেট করার সময় তিনি কিন্তু অবশ্যই ঠিক করবেন, কিংবা কারিকুলামের যে বিভিন্ন কাজগুলি বা বিষয়গুলি রয়েছে, পাঠ্যক্রমে যে বিভিন্ন বিষয়গুলি বা কাজগুলি রয়েছে, সেগুলিকে অপারেশনাল প্রবলেমে কনভার্ট করবেন। অর্থাৎ দেখবেন এখানে থিওরিটিক্যাল প্রবলেম হিসেবে সে বিষয়গুলিকে ট্রিট করবে না, থিওরিটিক্যাল প্রবলেমগুলোকে প্র্যাকটিক্যাল প্রবলেম কিংবা রিয়ালিস্টিক কন্ডিশনে কিন্তু কনভার্ট করবেন এবং সেগুলো কনভার্ট করার পর তিনি কিন্তু সে প্রবলেমগুলো লার্নারের সামনে তুলে ধরবেন। সেজন্য এই কথাটি বলা আছে ডিফাইন্ড প্রবলেম। ডিফাইন প্রবলেমের সলিউশন পাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ লার্নিং স্ট্র্যাটেজি। এনারা বলেছেন আরও প্রবলেম বেসড লার্নিং ইজ এ প্রবলেম ডাইরেক্টেড লার্নিং প্রসেস। এটি সহজভাবে আমরা প্রথমে বলেছি, এটি সমস্যা কেন্দ্রিক বা সমস্যা নির্ভর একটি প্রক্রিয়া, অনুশীলনের প্রক্রিয়া বা শিখন প্রক্রিয়া। অর্থাৎ এখানে মূল যে নির্ধারক বা মূল যে বিবেচ্য বিষয়, সে নির্ধারক বা বিবেচ্য বিষয়টি হলো সমস্যা এবং সেই সমস্যাটা কিন্তু নির্দিষ্ট সমস্যা। আমরা আরও দেখে নেব আর কি কি রয়েছে। অ্যাকর্ডিং টু ব্যারন স্টিমলিং, এনারা আরও বলেছেন প্রবলেম বেসড লার্নিং ইজ এ লার্নিং প্রসেস। এটি আমরা লার্নিং প্রসেস এটা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দেখে নেব বন্ড অ্যান্ড ফেলেটি 1997। অ্যাকর্ডিং টু বন্ড অ্যান্ড ফেলেটি, এনারা বলেছেন প্রবলেম বেসড লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ অফ অ্যাক্টিভ লার্নিং। এখানে আমরা আরেকটি বিষয় সম্পর্কে পূর্বে বলেছি বা আলোচনা করেছি যে এখানে লার্নাররা বিশেষ প্রকারের বা নির্দিষ্ট সমস্যার মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে সে সমস্যাগুলিকে ভালো করে বোঝে, সমস্যাগুলিকে ভালো করে জানে এবং জানা এবং বোঝার মধ্য দিয়ে সে সমস্যার কিন্তু সমাধান সূত্র সে আবিষ্কার করে বা সমাধান সূত্র খুঁজে পায়। তাহলে এই কাজগুলি করার জন্য লার্নারকে আবশ্যিক রূপে যে বিষয়টিকে ফোকাস করতে হয় তা হচ্ছে লার্নারকে অ্যাক্টিভ হতে হয়। অর্থাৎ অ্যাক্টিভলি পার্টিসিপেট না করলে লার্নার কিন্তু এই লার্নিংয়ের মধ্যে থেকে
তার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে পারবে না। সেজন্য বলা হচ্ছে যে এই লার্নিংয়ের উদ্দেশ্য যদি পূরণ করতে হয় তাহলে অবশ্যই লার্নারকে কিন্তু সক্রিয় হতে হবে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং তার শিখনের কাজটি কিন্তু সক্রিয় রূপে পরিচালন করতে হবে। এরপরে যে বিষয়টি বলা হয়েছে, প্রবলেম বেসড লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ অফ এফেক্টিভ লার্নিং। এটি কিন্তু একটি সক্রিয় বা কার্যকরী বা তাৎপর্যপূর্ণ কিন্তু একটি কৌশল, শিখনের কৌশল। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছুই শিখি, কিন্তু শেখার মধ্য থেকে হয়তো অতি সামান্য পরিমাণ জ্ঞান বা অভিজ্ঞতা বা কৌশল থাকে যেগুলো আমরা ব্যবহারিক জীবনে বা বাস্তবিক জীবনে যেগুলিকে আমরা প্রতিফলন করতে পারি বা প্রয়োগে নিয়ে আসতে পারি বা ইউটিলাইজ করতে পারি। কিন্তু প্রবলেম বেসড লার্নিং হচ্ছে এমন একটি লার্নিং সিস্টেম যে অটোমেটিক্যালি সেই পরিস্থিতি বা সেই পরিবেশ নির্মাণ করে, সেই পরিস্থিতি বা পরিবেশের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীদের লার্নিংয়ের কাজটি সম্পন্ন হয়। সেই জন্য এখানে বলা হচ্ছে এটা অত্যন্ত এফেক্টিভ লার্নিং প্রসেস। এটা কিন্তু কার্যকরী একটি শিক্ষাদান পদ্ধতি, শিখন প্রক্রিয়া। এটা কার্যকরী। এটি কিন্তু যে উদ্দেশ্যে লার্নিং এর কাজটি করা হয়, অর্থাৎ যে উদ্দেশ্যকে সামনে রেখে একজন শিক্ষার্থী শিখতে আসে বা যে উদ্দেশ্যকে সামনে রেখে একজন শিক্ষক শিক্ষার্থীকে শেখান, সেই উদ্দেশ্যকে যথার্থরূপে শুধু পরিপূরণ করেন না বা পূরণই হয় না, সেগুলো কিন্তু বাস্তবিক জীবনে বা ব্যবহারিক ক্ষেত্রে সেগুলো কিন্তু যথার্থরূপে প্রতিফলন করার একটি বিশেষ সুযোগ আমরা এই প্রবলেম বেসড লার্নিং সিস্টেমে বিশেষভাবে দেখতে পাই। এরপরে আরও বলা হয়েছে প্রবলেম বেসড লার্নিং ইজ অ্যান অ্যাপ্রোচ অফ কনটেক্সচুয়াল লার্নিং। এটা আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা বললাম যে ব্যবহারিক বা বাস্তবিক পরিস্থিতি অনুসারেই কিন্তু এই শিখন প্রক্রিয়াটি বা শিখনের কাজটি সম্পন্ন হয়। আমরা আরও দেখে নেব, অ্যাকর্ডিং টু ম্যাকমাস্টার ইউনিভার্সিটি 1948-এ প্রবলেম বেসড লার্নিং সম্পর্কে বলতে গিয়ে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে প্রবলেম বেসড লার্নিং ইজ এ স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে এটি টিচার ওরিয়েন্টেড বা টিচার সেন্টার্ড লার্নিং প্রসেস নয়, এটি সম্পূর্ণভাবে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক একটি শিখন প্রক্রিয়া। আর শিক্ষার্থীরাই কিন্তু সক্রিয়ভাবে সে প্রবলেমের মধ্যে অন্তর্ভুক্ত হয় বা প্রবলেমকে আইডেন্টিফাই করে, আন্ডারস্ট্যান্ড করে এবং তার সলিউশন বের করার চেষ্টা করে অ্যাক্টিভলি পারফর্ম করার মাধ্যমে। সেজন্য এটিকে বলা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং প্রসেস। পাশাপাশি এনারা এই ইউনিভার্সিটিতে আরও বলা হয়েছে লার্নিং থ্রু স্মল গ্রুপ। তবে এই লার্নিং প্রক্রিয়াটা কিন্তু একসঙ্গে বহু সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে এই লার্নিংয়ের কাজটি কিন্তু পরিচালনা করা সম্ভব হয় না। সেজন্য শিক্ষার্থীর শিক্ষাদানের ক্ষেত্রে এই সিস্টেমে যদি শিক্ষার্থীদেরকে শেখানো হয় বা শেখানোর প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটি আবশ্যিক সে বিষয়টি হচ্ছে যে শিক্ষক মহাশয় ছোট ছোট গ্রুপে শিক্ষার্থীদেরকে কিন্তু ভাগ করে দেবেন এবং সেই গ্রুপিং করে দেবেন। সেই গ্রুপ করার মাধ্যমে এবং সেই নির্দিষ্ট গ্রুপকে নির্দিষ্ট প্রবলেম দেবেন এবং সেই নির্দিষ্ট প্রবলেমগুলোকে যথার্থভাবে ডিফাইন করার মাধ্যমে, এক্সপ্লোর করার মাধ্যমে তারা কিন্তু প্রবলেমের সলিউশন বের করবেন। এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করতে হয় সেখানে, যেহেতু এখানে স্মল গ্রুপের মধ্যে একটি প্রবলেমকে দেওয়া হয়, সেজন্য প্রত্যেকটি শিক্ষার্থী বা প্রত্যেকটি লার্নার প্রত্যেককে হেল্প করে। অর্থাৎ প্রত্যেকেই যে বিভিন্নভাবে ভাবছে, বিভিন্নভাবে জানছে, সেই ভাবনা বা জানাগুলোকে প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করে, পরস্পরের সাথে আলাপ আলোচনা করে এবং আলাপ আলোচনা করার মাধ্যমে কোলাবোরেশনের মাধ্যমেই কিন্তু সেই নির্দিষ্ট প্রবলেমের সলিউশন তারা বের করার সুযোগ পায়। সেজন্য এখানে বলা হচ্ছে লার্নিং থ্রু স্মল গ্রুপ। এটি ছোট ছোট গ্রুপের মাধ্যমে কিন্তু এই লার্নিং প্রক্রিয়াটা সম্পন্ন হয়। টিচার প্লেস ওন রোল অ্যাজ এ টিউটর অর ফ্যাসিলিটেটর। এখানে কিন্তু বলা হচ্ছে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে, টিউটর হিসেবে কাজ করে। এখানে কিন্তু তিনি ডাইরেক্টলি নিজের মতামত চাপিয়ে দেবেন না। তিনি কিন্তু লার্নাররা যে স্মল গ্রুপে ছোট ছোট গ্রুপে লার্নারদেরকে গ্রুপ করা হয়েছে, সেখানে তিনি কিন্তু মনিটরিংয়ের ভূমিকা পালন করবেন, মনিটর হিসেবে পারফর্ম করবেন। যে গ্রুপে যে ধরনের সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করবে, তবে সেই সাহায্যের প্রয়োজনীয়তা রেলেভেন্ট হবে, যে প্রবলেম তাদেরকে দেওয়া হবে সে প্রবলেম রিলেটেড হবে, সে প্রবলেম রিলেটেড বা তার প্রবলেমের সলিউশন রিলেটেড, তার কীভাবে তারা এক্সপ্লোর করবে সেই সম্পর্কিত বিভিন্ন রকমের সাহায্য শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা এক্সপেক্ট করতে পারে এবং সেক্ষেত্রে শিক্ষক অবশ্যই সে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তবে এক্ষেত্রে একটি বিশেষ বিষয় মাথায় রাখা দরকার বা মনে রাখা দরকার, সে বিষয়টি হচ্ছে শিক্ষক কিন্তু কোনো সমস্যার সমাধান সূত্র বলে দেবেন না, তবে সাহায্য করবেন বিভিন্নভাবে, কিন্তু সমাধান সূত্র বলে দেবেন না। সে সমাধান সূত্র অনুসন্ধান বা অনুশীলনের কাজটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে করবে। ওয়ার্কিং বেসড অন প্রবলেমস।
এখানে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিংয়ে কিন্তু যে কাজটি সে কাজটি মূলত প্রবলেম কেন্দ্রিক, এটি আমরা অনেকবার আলোচনা করেছি। এরপরে আমরা দেখে নেব জিজ সেলার্স 1996-এ প্রবলেম বেসড লার্নিং সম্পর্কে কি বলা হচ্ছে। ইনি বলেছেন যে লার্নিং অ্যাপ্রোচ, প্রবলেম বেসড লার্নিং ইজ এ লার্নিং অ্যাপ্রোচ কনসিডার্ড অ্যাজ এ কনস্ট্রাকশন অফ নলেজ। এখানে দেখুন এই শব্দটি তিনি ব্যবহার করেছেন, নলেজকে কনস্ট্রাক্ট করার কথা বলা হয়েছে। তাহলে নলেজকে কনস্ট্রাক্ট করার কথাটি মানেটা কি? অর্থাৎ অনেক সময় আমরা কি হয়, যখন কোনো থিওরিটিক্যাল নলেজ ছাত্রদেরকে দিই বা শিক্ষার্থীদেরকে দিই বা পড়াই, শিক্ষার্থীরা সেই সমস্ত থিওরিটিক্যাল নলেজগুলোকে থিওরিটিক্যালি এক্সপ্লোর করার চেষ্টা করে, এবং সে থিওরিটিক্যালি এক্সপ্লোর করতে গিয়ে তারা অনেক সময় তারা বাস্তবিকতার সঙ্গে সেই বিষয়গুলিকে কিন্তু লিঙ্ক করতে পারে না। তো যেহেতু এখানে প্রবলেম ওরিয়েন্টেড লার্নিং প্রক্রিয়াটি পরিচালিত হয়, সেজন্য এই প্রবলেমকে সলভ করতে গিয়ে তারা কিন্তু নিজের মতো করে সে থিওরিটিক্যাল নলেজগুলোকে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজে কনভার্ট করতে পারে বা সেগুলোকে রিফ্লেক্ট করতে পারে। সেই জন্য বলা হচ্ছে এখানে তারা কিন্তু তাদের মতো করে নলেজগুলোকে কিন্তু কনস্ট্রাক্ট করতে পারে, নিজের মতো করে সেই নলেজগুলোকে ভাবতে পারে, কারণ বা বুঝতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকের লার্নিং স্টাইল বা কগনিটিভ স্টাইল কিন্তু একরকম নয়। প্রত্যেকের লার্নিং স্টাইল বা কগনিটিভ স্টাইল ডিফারেন্ট হওয়ার জন্য তারা কিন্তু তাদের মতো করে নলেজগুলোকে অনুধাবন করতে পারে বা তাদের মতো করে নলেজগুলোকে কনস্ট্রাক্ট করতে পারে এবং সেগুলোকে ভালোভাবে প্রসেস করতে পারেন। এবং এখানে সেজন্য বলা হচ্ছে এটা উচ্চ পর্যায়ে শিখনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নলেজের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আমরা দেখতে পাই। এরপরে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, প্রবলেম বেসড লার্নিং ইজ এ লার্নিং অ্যাপ্রোচ কনসিডার্ড অ্যাজ এ মেটা অ্যাপ্রোচ অফ লার্নিং। এটিকে কিন্তু মেটা অ্যাপ্রোচ বলে উল্লেখ করা হয়েছে। মেটা কথাটির অর্থ হচ্ছে মাল্টিপল। এখানে কিন্তু একটি নির্দিষ্ট স্টাইলের মধ্য দিয়ে লার্নিং সম্পন্ন হয় না। এখানে কিন্তু লার্নাররা তাদের বিভিন্ন স্টাইলে, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে যতজন লার্নার থাকবে, যতজন শিক্ষার্থী থাকবে, প্রত্যেকে কিন্তু তাদের নিজের নিজের কগনিটিভ স্টাইল অনুসারে কিন্তু তারা কিন্তু লার্ন করবে, তাদের লার্নিংয়ের স্টাইল অনুসারে কিন্তু তারা লার্ন করবে। কোনো একটি নির্দিষ্ট লার্নিংয়ের স্টাইলের মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু প্রবলেমকে সলভ করবে না। তারা তাদের নিজের ক্যাপাসিটি অনুসারে, তাদের নিজের ভাবনা অনুসারে, নিজের চিন্তা অনুসারে, যুক্তি অনুসারে, বিচার অনুসারে, তার পূর্ব অভিজ্ঞতা অনুসারে তারা কিন্তু সে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করা এবং সেগুলোকে এক্সপ্লোর করার কাজটি কিন্তু যথার্থরূপে তারা কিন্তু সম্পন্ন করতে পারবে। সেই জন্য বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মেটা অ্যাপ্রোচ, লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ মেটা অ্যাপ্রোচ। এখানেও তিনি বলেছেন এটিকে কনটেক্সচুয়াল লার্নিং বলেছে। এটি আমরা আলোচনা করেছি যে প্রবলেম বেসড লার্নিং একটি কনটেক্সচুয়াল লার্নিং সিস্টেম, কোনো কনটেক্সটের পরিপ্রেক্ষিতে এটা হয়ে থাকে। একই রকমভাবে সেভেন ব্যাডেন 2000 খ্রিস্টাব্দে 5 রকমের মডেল সম্পর্কে উল্লেখ করেছেন। এখানে বলেছেন 5 মডেলস অফ পিবিএল, প্রবলেম বেসড লার্নিংয়ের 5টি মডেল সম্পর্কে উল্লেখ করেছেন। প্রথমে কি বলছেন তিনি? অ্যাটেনমেন্ট অফ নলেজ। এখানে এই প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্য থেকে লার্নাররা নলেজকে যথার্থরূপে অ্যাটেন্ড করতে পারে, সেগুলোকে যথার্থরূপে অর্জন করতে পারে, ভালো করে বুঝতে পারে। প্রথম এটি একটি মডেল বা স্টাইল বলা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে পিবিএল ফর ইন্টারডিসিপ্লিনারি কম্প্রিহেনশন, অর্থাৎ এই মডেলটি নলেজকে অ্যাটেন্ড করার ক্ষেত্রে যেমন বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে, পাশাপাশি এই মডেলটি বিশেষভাবে ইন্টারডিসিপ্লিনারি কম্প্রিহেনশন, অর্থাৎ আমরা জানি ইন্টারডিসিপ্লিনারি কথাটির মানে হচ্ছে যখন 2 বা ততোধিক ডিসিপ্লিন বা সাবজেক্ট এর মধ্যে যে কমন ফ্যাক্টর বা কমন বিষয়গুলি থাকে, সেই কমন ফ্যাক্টর বা কমন বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আমাকে পিবিএল সিস্টেম, পিবিএল লার্নিং সিস্টেমের মাধ্যমে কিন্তু লার্ন করা প্রয়োজনীয়তা রয়েছে বা এর দরকার রয়েছে। কারণ এখানে অলরেডি আমরা বলেছি যে প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু এককভাবে ইন্ডিভিজুয়ালি লার্নার লার্ন করে না। এখানে কিন্তু একটি ছোট্ট দলের মধ্যে বিভিন্ন সংখ্যক, সেখানে 4 জন 5 জন এরকম হতে পারে বা 7 জন বা 10 জন হতে পারে, যে লার্নারকে একটি গ্রুপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তাহলে গ্রুপের মধ্যে ফেলে দেওয়ার ফলে কি হলো, এখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের মতো করে ভাবনা চিন্তা করছে, কিন্তু তারা বিভিন্নভাবে ভাবনা চিন্তা করলেও তাদের কিন্তু প্রবলেমের সলিউশনটা একমাত্র সেই ভাবনা দিয়েই তারা সলভ করতে পারবে, যে ভাবনাটা কিন্তু একটি কমন জায়গা রয়েছে। অর্থাৎ সকলের ভাবনার মধ্যে যে কমননেস থাকবে, সেই কমননেসটাই কিন্তু সেই প্রবলেমের সলিউশনটা বের করতে সাহায্য করবে। সেজন্য বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি এডুকেশনের ক্ষেত্রে বা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের ক্ষেত্রে বা ইন্টারডিসিপ্লিনারি ইস্যুগুলোকে কম্প্রিহেন্ড করার ক্ষেত্রে এই মডেলের বিশেষ গুরুত্ব রয়েছে।
এটি একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে উল্লেখ করা হয়েছে। পিবিএল ফর প্রফেশনাল ওয়ার্ক, এখানে আরেকটি মডেল হিসেবে তিনি উল্লেখ করেছেন যে প্রফেশনাল যে সমস্ত কাজকর্ম আছে, পেশাগত যে কোয়ালিটি বা দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা যে সমস্ত ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যে ক্ষেত্রগুলি রয়েছে, সে সমস্ত ক্ষেত্রের জন্য প্রবলেম বেসড লার্নিং বিশেষ রূপে কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ পেশাগত কাজগুলি সম্পর্কে দক্ষতা বা কার্যকারিতা বৃদ্ধি করার জন্য বা কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য এই প্রবলেম বেসড লার্নিং এর গুরুত্ব বা তাৎপর্য আমরা দেখতে পাই। এখানে আরেকটি মডেলের সম্পর্কে উল্লেখ করেছেন পিবিএল ফর ক্রিটিক্যাল কম্পিটেন্সি। ক্রিটিক্যাল কম্পিটেন্সি অর্থাৎ যেখানে বলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে বা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে, বা এখানে যেমন বলা হচ্ছে ডিটেলে যখন কোনো আমাদের কর্মক্ষমতা বাড়াতে হবে, অর্থাৎ শুধুমাত্র আংশিক রূপে নয়, কোনো একটি কাজ করতে গেলে সেই কাজ সম্পর্কে যদি আমাদের বিশদভাবে কর্মক্ষমতা লাভ করতে হয় বা অর্জন করতে হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম বেসড লার্নিংয়ের বিশেষ উপকারিতা বা কার্যকারিতা আমরা দেখতে পাই। আর লাস্টলি যে 5 নম্বর মডেলের কথা তিনি বলেছেন, সে মডেলটি হচ্ছে পিপিএল ফর ক্রস ডিসিপ্লিনারি লার্নিং। ক্রস ডিসিপ্লিনারি লার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সাহায্য করে। এই ক্রস ডিসিপ্লিনারি কথাটির অর্থ হচ্ছে, যেমন প্রথমে বলা হচ্ছে 2 বা ততোধিক ডিসিপ্লিনের মধ্যে কমন থাকলে সেটি ইন্টারডিসিপ্লিনারি, আর ক্রস ডিসিপ্লিনারি কথাটি বলা হচ্ছে 2 বা ততোধিক ডিসিপ্লিনের মধ্যে যখন একটি ডিসিপ্লিন বা একটি সাবজেক্টের বা একটি বিষয়ের জ্ঞানগুলি যখন আরেকটি বিষয় সঞ্চালিত হয়, ঠিক একই রকমভাবে সেই বিষয়ের জ্ঞানগুলি বা তথ্যগুলি বা থিওরিগুলি বা নলেজগুলি যখন আরেকটি বিষয়ের মধ্যে ট্রান্সফার হয়, তখন সেটিকে বলা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি লার্নিং। ঠিক আছে, ক্রস মানে এখানে বলা হচ্ছে এ যদি একটি সাবজেক্ট হয় বা একটা ডিসিপ্লিন হয়, বি একটি সাবজেক্ট হয় বা ডিসিপ্লিন হয়, অর্থাৎ যখন এ সাবজেক্টের নলেজগুলি বি সাবজেক্টে আসবে, একই রকমভাবে বি সাবজেক্টের কিছু নলেজ বা এক্সপিরিয়েন্স এ সাবজেক্টে ট্রান্সফার হবে। এইভাবে যখন ট্রান্সফার হতে থাকে সেই লার্নিং বা সেই সিস্টেমকে বলা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি সিস্টেম। তো এই ক্রস ডিসিপ্লিনারি লার্নিংয়ের ক্ষেত্রে পিবিএল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উদাহরণ হিসেবে যেমন বলা যেতে পারে বটনি এবং জুলজি। বটনি একটি সাবজেক্ট এবং জুলজি একটি সাবজেক্ট। এমনও কিছু নলেজ বা এক্সপিরিয়েন্স থাকতে পারে বা থিওরি থাকতে পারে যেখানে এই বটনি সাবজেক্টে আলোচিত হয়, পাশাপাশি এমনও কিছু থিওরি বা নলেজ থাকতে পারে যেগুলি জুলজিতে আলোচিত হয়। তো জুলজির যে সাবজেক্ট কন্টেন্ট বা নলেজগুলি যখন বটনিতে ট্রান্সফার হচ্ছে, একই অনুশীলিত হচ্ছে, পাশাপাশি যখন বটনির কিছু বিষয় জুলজিতে ট্রান্সফার হচ্ছে বা অনুশীলিত হচ্ছে, তখন এই দুটোর মধ্যে যে অনুশীলনের স্টাইলটি, সেই স্টাইলটিকে ক্রস ডিসিপ্লিনারি লার্নিং স্টাইল বলা হবে। এই ধরনের লার্নিং স্টাইলের ক্ষেত্রে প্রবলেম বেসড লার্নিংয়ের কিন্তু বিশেষ কার্যকারিতা বা প্রয়োগ আমরা দেখতে পাই। অ্যাকর্ডিং টু অ্যালবানিস 2000 খ্রিস্টাব্দে এই পিবিএল সম্পর্কে আরও বলেছেন যে পিবিএল ইনক্লুডস ইনফরমেশন প্রসেসিং থিওরি বাই ফলোয়িং। এখানে বলছেন তিনি যে ইনফরমেশন প্রসেসিং থিওরিটা কিন্তু এখানে আমরা এর অন্তর্ভুক্তি কিন্তু আমরা দেখতে পাই। প্রবলেম বেসড প্রসেসিং থিওরির যে আলোচ্য বিষয় সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এখানে 3টি গুরুত্বপূর্ণ ফোকাল এরিয়া তিনি উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে প্রায়র নলেজ অ্যাক্টিভেশন। প্রায়র নলেজ অ্যাক্টিভেশন অর্থাৎ আমরা যখন অন্যের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলোকে আমরা জাস্ট অনুকরণ করি এবং নিজের মতো করে ফলো করি, আর আরেক রকম জ্ঞান আমাদের থাকে যে জ্ঞানকে আমরা কি করি, নিজের মতো করে চর্চা করে নতুনভাবে সৃষ্টি করি। যখন নতুনভাবে সৃষ্টি করি বা নতুনভাবে অনুভব করি সেটিকে বলে প্রায়র নলেজ, আর যখন অন্যেরটাকে অনুকরণ করি সে পোস্টেরিয়রি নলেজ বলা হয়। তো প্রায়র নলেজ অ্যাক্টিভেশনের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি লার্নারের মধ্যে যাতে নলেজ ক্রিয়েশন বা নলেজ এস্টাবলিশমেন্টের কাজটি যথার্থরূপে সম্পন্ন হয়, সেই জন্য কিন্তু প্রবলেম বেসড লার্নিংয়ে বিশেষ সুযোগ বা পরিস্থিতি নির্মাণ করা হয়। একই রকমভাবে কনটেক্সটকে এনকোড করা। এনকোড কথাটির অর্থ হচ্ছে ভালোভাবে কোনো একটি বিষয়ের সাথে কোনো বিভিন্ন বিষয়গুলিকে সঙ্গবদ্ধ করা বা সংযুক্ত করা। এখানে যেমন বলা হচ্ছে এনকোডিংয়ের যে কাজটি, এটি কিন্তু অ্যাসিমিলেশনের কাজের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ যখন 2 বা ততোধিক বিষয়কে যথার্থরূপে অ্যাসিমিলেট করতে আমরা পারি, এই অ্যাসিমিলেশন করার মাধ্যমে আমরা কিন্তু এনকোড করে থাকি। এই এনকোড পরিস্থিতিকে যখন এনকোড করতে হয়, পরিস্থিতিকে যখন আমাদের প্রবলেমের সঙ্গে বা নলেজের সঙ্গে বা এক্সপিরিয়েন্সের সঙ্গে আমরা যখন অ্যাসিমিলেট করি বা সেই কনটেক্সটের রিলেটেড ফ্যাক্টরগুলো বা ইস্যুগুলোকে যখন আমাদের নলেজ বা এক্সপিরিয়েন্সের সাথে অ্যাসিমিলেট করি, তখন বলা হয় সেই পরিস্থিতি দেখলেই কিন্তু সেই নলেজ বা এক্সপিরিয়েন্সগুলি চলে আসে। তখন সেই পরিস্থিতি রিপ্রেজেন্ট করে কিন্তু সেই নলেজ বা এক্সপিরিয়েন্সগুলিকে, তখন সেটিকে বলা হচ্ছে এনকোডিং অফ কনটেক্সট।
সেই বিষয়টি কিন্তু প্রবলেম বেসড লার্নিংয়ে লার্নাররা করে থাকে। একই রকমভাবে নলেজ ইলাবোরেশন, এখানে কিন্তু আরেকটি বিষয় ফোকাস করা হয়েছে। এখানে যে লার্নিংগুলো, যে নলেজগুলো লার্নাররা থিওরিটিক্যালি অর্জন করে, সেই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো, থিওরিটিক্যাল নলেজগুলিকে যথার্থ রূপে কিন্তু ইলাস্ট্রেট করে বা ইলাবোরেট করে। এবং সেই ইলাবোরেশনের কাজটি করতে গিয়ে কিন্তু এই কনটেক্সটকে কিন্তু যথার্থ রূপে ব্যবহার করা হয়। অর্থাৎ কনটেক্সটের বিভিন্ন রকম বা পরিস্থিতি বা বাস্তবিকতার বিভিন্ন বিষয় বা ঘটনাগুলির সঙ্গে যথাযথভাবে সাদৃশ্যকরণের মাধ্যমে বা অনুষঙ্গ স্থাপনের মাধ্যমে লার্নাররা কিন্তু কী করতে পারে, সে নলেজকে ইলাবোরেট করতে পারে, সেগুলোকে ডিটেল এক্সপ্লেন করতে পারে, কী বলে এক্সপ্লোর করতে পারে। এই যে কাজগুলি হয়, সে কাজগুলি হওয়ার জন্য অনেক বিশারদ বা বিশেষজ্ঞ বলে থাকেন যে এই প্রবলেম বেসড লার্নিংয়ে ইনফরমেশন প্রসেসিং থিওরির যে মূল যে কাজ, সে কাজগুলি কিন্তু এখানে সম্পন্ন হয়। তাই বলা হয় যে এখানে ইনফরমেশন প্রসেসিং থিওরির অন্তর্ভুক্তি বা সংযুক্তি রয়েছে। আমরা দেখে নেব অ্যাকর্ডিং টু অ্যালবানেস, তিনি আরও বলেছেন এই প্রবলেম বেসড লার্নিং কী কী ইনক্লুড করছে। এখানে তিনি বলেছেন কোঅপারেটিভ লার্নিং থিওরি, অর্থাৎ এখানে বলা হচ্ছে কোঅপারেটিভ সহযোগিতামূলক লার্নিং থিওরির অন্তর্ভুক্তি বা প্রয়োগ কিন্তু আমরা এখানে দেখতে পাই। এখানে কিন্তু ছোট ছোট গ্রুপের মাধ্যমে লার্নিংয়ের কাজটি সম্পন্ন হয়ে থাকে। সেই জন্য তিনি বলেছেন যে এখানে কোঅপারেটিভ লার্নিং থিওরির যে থিওরিগুলি রয়েছে সেগুলির কিন্তু যথার্থ প্রয়োগ আমরা এখানে দেখতে পাই। একই রকমভাবে সেলফ ডিটারমিনেশন থিওরি যে রয়েছে, অর্থাৎ ফোকাস অন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মোটিভেটার্স অফ লার্নিং, এই যে বিষয়টি কিন্তু সেলফ ডিটারমিনেশন থিওরির আলোচ্য বিষয়। এখানে কি বলা হচ্ছে যে একজন লার্নারের কিছু ইন্টারনাল ফ্যাক্টর রয়েছে, কিছু এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো তাদের কাছে মোটিভেশনের ভূমিকা পালন করে, অর্থাৎ তাদেরকে মোটিভেট করার ক্ষেত্রে, তাদেরকে লার্নিংয়ে মোটিভেট করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। তো এখানে যখন কোনো প্রবলেমে লার্নাররা পার্টিসিপেট করে বা প্রবলেম তাদের সামনে তুলে ধরা হয়, সে প্রবলেমকে এক্সপ্লোর করার জন্য বা সে প্রবলেমের সলিউশন বের করার জন্য তাদের মধ্যে কিন্তু ইন্টারনাল বা এক্সটার্নাল বিভিন্ন রকমের মোটিভেটার্স এর উপস্থিতি বা প্রভাব আমরা দেখতে পাই। এই যে মোটিভেটার্সগুলো তাদের মধ্যে যদি প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু তাদের লার্নিংটা যথার্থরূপে পরিচালিত হতে পারে বা তাদের যে সক্রিয় যে অংশগ্রহণের যে বিষয়টি, সক্রিয় ভাবে তাদের প্রবলেমটিকে সলভ করার যে ভাবনাটি, সেই প্রয়াসটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাই। সেজন্য তিনি বলেছেন এখানে কোঅপারেটিভ লার্নিং যে থিওরি রয়েছে, একই রকমভাবে সেলফ ডিটারমিনেশন লার্নিং যে ডিটারমিনেশন যে থিওরি রয়েছে, তার অন্তর্ভুক্তি কিন্তু আমরা প্রবলেম বেসড লার্নিংয়ে দেখতে পাই। আরও তিনি বলতে চেয়েছেন যে কন্ট্রোল থিওরিরও কিন্তু অন্তর্ভুক্তি আমরা এখানে দেখতে পাই অ্যাকর্ডিং টু অ্যালবানেস। তিনি বলেছেন যে ইনফ্লুয়েন্সিং অ্যান্ড কন্ট্রোলিং অফ হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মানবীয় আচরণকে নিয়ন্ত্রণ করা, একই রকমভাবে মানবীয় আচরণকে প্রভাবিত করা। এখানে মানবীয় আচরণকে নিয়ন্ত্রিত করা বা প্রভাবিত করা মানে কিসের মাধ্যমে? প্রবলেম বেসড লার্নিংয়ে কিন্তু এই হিউম্যান বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করা বা কন্ট্রোলিংয়ের যে কাজটি, ইনফ্লুয়েন্সিংয়ের কাজ বা কন্ট্রোলিংয়ের কাজটি মূলত প্রবলেম ওরিয়েন্টেড, অর্থাৎ প্রবলেম ডিফাইন্ড প্রবলেমের মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে, তারা অংশগ্রহণ করেছে, সে প্রবলেমকে ভালোভাবে উপলব্ধি করার জন্য বা ভালোভাবে বোঝার জন্য বা তার সলিউশন বের করার জন্য তারা কিন্তু অনেক সময় নিজের যে সমস্ত চাওয়া পাওয়া বা অপছন্দের বিষয়গুলিকে কিন্তু তারা যথার্থরূপে কন্ট্রোল করে থাকে। এবং এক্ষেত্রে শিক্ষক কিন্তু ফ্যাসিলিটেটর ভূমিকা পালন করে, কিন্তু সেই প্রবলেমের মধ্যে যেহেতু থাকে, তাদের সেই প্রবলেম ওরিয়েন্টেড যে ভাবনাগুলি, সেই ভাবনাগুলো কিন্তু তাদের আচরণকে কিন্তু প্রভাবিত করে। তারা ততক্ষণ পর্যন্ত সেই প্রবলেমের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত না সেই প্রবলেমের সলিউশন তারা পাচ্ছে, এবং তারা প্রবলেমের সলিউশন বের করার মাধ্যমে কিন্তু প্রকৃত আনন্দ তারা কিন্তু খুঁজে পায়। সেই জন্য বলা হচ্ছে এই প্রবলেম বেসড লার্নিং সিস্টেমের মধ্যে কন্ট্রোল থিওরির অন্তর্ভুক্তি রয়েছে বলে অ্যালবানেস উল্লেখ করেছেন। তাই আমরা এখানে বলবো এফেক্টিভনেস অফ লার্নিং ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লার্নার্স অ্যান্ড এক্সপ্লোরেশন অফ কনটেক্সট। এখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে প্রবলেম বেসড লার্নিংয়ের যে কার্যকারিতা, এই কার্যকারিতা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করবে। এই দুটো বিষয় যদি না থাকে তাহলে কিন্তু এই লার্নিং সিস্টেম কিন্তু তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না বা কার্যকরী হতে পারবে না। প্রথম কথাটি যেটি বলা হয়েছে সেটি হচ্ছে লার্নারদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আর দ্বিতীয় বিষয়টি যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে কনটেক্সটকে ভালোভাবে এক্সপ্লোর করতে হবে, অর্থাৎ যে পরিস্থিতি বা যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমস্যাটি তাদের সামনে তুলে ধরা হয়েছে, সেই পরিস্থিতিকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে, সেটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে হবে। যদি সে পরিস্থিতিকে ভালোভাবে না বোঝে বা ভালোভাবে না এক্সপ্লোর করে বা পরিস্থিতির বিভিন্ন কম্পোনেন্টগুলোকে যথার্থরূপে আইডেন্টিফাই করতে যদি না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই লার্নিংয়ের যে কাজটি, সে কাজটি কিন্তু যথার্থভাবে করতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে কনটেক্সট এক্সপ্লোরেশন এবং পাশাপাশি লার্নার্সের অ্যাক্টিভ পার্টিসিপেশনের
উপর ভিত্তি করে কিন্তু প্রবলেম বেসড লার্নিংয়ের যে কার্যকারিতা সে কার্যকারিতার বিষয়টি কিন্তু নির্ধারিত বা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা পরিচালিত হয়। একই রকমভাবে আচ্ছা, আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।